আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। সরাসরি শুরু করা যাক। আজকের এই রহস্যের ব্যবচ্ছেদে আমরা ডুব দিতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য কৃষ্টিতে, ব্যোমকেশ বক্সীর অন্যতম জটিল কেস ফাইল, দুর্গ রহস্য। মানে শুধু ওপর গল্প বলা নয়, আমরা একেবারে একজন সত্যান্বেষীর চোখে পুরো ব্যাপারটা ডিকোড করব। প্রমাণ, সূত্র, সন্দেহভাজনদের সাইকোলজি সবকিছুর একেবারে গভীরে যাব আমরা। লক্ষ্য একটাই, ঠিক ব্যোমকেশের মতো করেই ধাপে ধাপে যুক্তির জাল বোনা। আচ্ছা, এই জটটা আমরা কিভাবে ছাড়াবো তার একটা রোডম্যাপ দেখে নেওয়া যাক। ১. দুর্গে খুন। ২. সিপাহী বিদ্রোহের গুপ্তধন। ৩. সন্দেহভাজনদের জাল। ৪. সূত্র এবং স্ববিরোধিতা। আর ৫. তীক্ষ্ণ অনুমান। ব্যাস, এই ধাপগুলো পেরোলেই আসল ব্যাপারটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। পর্ব ১. দুর্গে খুন। সিনটা একবার চোখের সামনে আনার চেষ্টা করি আমরা। বিন্ধ্য পর্বতের কোলে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত, প্রাচীন, নির্জন দুর্গ। ডিএসপি পুরন্দর পাণ্ডের জরুরি ডাকে সেখানে এসে হাজির হয়েছেন ব্যোমকেশ আর অজিত। বুঝতেই পারছেন পরিবেশটা কেমন থমথমে, যেন দুর্গের প্রতিটি পুরনো পাথরে একটা অন্ধকার ইতিহাস লেপ্টে আছে। আর এই পুরো রহস্যের কেন্দ্রে রয়েছেন আমাদের ভিকটিম, অধ্যাপক ঈশানবাবু। দুর্গেরই একটা ঘরে তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? স্থানীয় পুলিশ আর বাকিদের সোজাসাপটা থিওরি হল মৃত্যুর কারণ সাপের কামড়। হ্যাঁ, পুরনো দুর্গে সাপের উপদ্রব থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যোমকেশ বক্সী তো আর ১০ জনের মতো ভাবেন না। এই সাপের কামড়ের থিওরিটাই কিন্তু এই গোটা ইনভেস্টিগেশনের সবচেয়ে বড় কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা তৈরি করে। এবার আসা যাক পর্ব ২-এ, সিপাহী বিদ্রোহের গুপ্তধন। দেখুন, যে কোনো খুনের পেছনেই তো একটা সলিড মোটিভ থাকে, তাই না? আর এই নির্জন দুর্গে সেই মোটিভটা হলো অন্ধ, তীব্র লোভ। এই রহস্যের শেকড় কিন্তু আজকের নয়, একেবারে ইতিহাসের পাতায় গাথা। সালটা ১৮৫৭। সিপাহী বিদ্রোহের সেই উত্তাল সময়ে লুট হওয়া বিপুল পরিমাণ সম্পদ হাত ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় রাজা রাজারামের কাছে। ১৯ শতকের শেষ দিকে তিনি সেই অঢেল সোনার মোহর এই দুর্গেরই কোথাও একটা লুকিয়ে ফেলেন। এরপর বহু বছর দুর্গটা একদম পরিত্যক্ত পড়েছিল। কিন্তু বর্তমান সময়ে এসে রামকিশোর নামের এক ভদ্রলোক যখন এই দুর্গটা কিনলেন, ব্যাস, শুরু হয়ে গেল এক আধুনিক গুপ্তধনের সন্ধান। এই টাইমলাইনটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। অতীতকালের একটা গোপন সম্পদ ঠিক কিভাবে বর্তমান সময়ের একটা খুনের কারণ হয়ে দাঁড়ালো। আর এই গুপ্তধনের কথা উঠলেই ইতিহাসের পুরনো খাতায় লেখা একটা অদ্ভুত সাংকেতিক শ্লোকের কথা বারবার ফিরে আসে। মোহনলাল, হে গুরুদেব। এই অসম্পূর্ণ লাইনটাই হলো ওই হারানো সম্পদের একমাত্র চাবিকাঠি। যে এই লাইনের মানে ডিকোড করতে পারবে, সেই বিপুল ঐশ্বর্য তার। আর ট্র্যাজেডিটা হলো মৃত ঈশানবাবু কিন্তু এই রহস্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। পর্ব ৩, সন্দেহভাজনদের জাম। এখন একটা বিষয় খুব ইন্টারেস্টিং। একটা বিচ্ছিন্ন, দুর্গম দুর্গে খুন হয়েছে। এর মানে কি? মানে হলো খুনি বাইরের কেউ হতেই পারে না। সে এই দুর্গের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। ফলে আমাদের সাসপেক্ট লিস্ট কিন্তু খুব লিমিটেড। চলুন লিস্টটা একবার ঝালিয়ে নিই। রামকিশোর, দুর্গের বর্তমান মালিক, যার পড়তে পড়তে লোভ। তার সৎ ভাই মুনিলাল, যে কিনা ওই সম্পদের জন্য রীতিমতো মরিয়া। রামকিশোরের ছেলে তুলসী, একটু বিদ্রোহী স্বভাবের, আর যার বিরুদ্ধে আবার চুরির অভিযোগও আছে। ম্যানেজার রমাপতি, একেবারে যাকে বলে চরম সুবিধাবাদী। আর সবশেষে এক রহস্যময় সাধু বাবা, যার আসল উদ্দেশ্যটা ঠিক কী সেটা কেউ জানে না। এই মানুষগুলোর মধ্যেই ঘাপটি মেরে আছে একটা ঠান্ডা মাথার খুনি। পর্ব ৪, সূত্র এবং স্ববিরোধিতা। চলুন আবার সেই ক্রাইম সিনে ফিরে যাই, যেখানে ব্যোমকেশের মারাত্মক অবজারভেশন স্কিল পুলিশের ওই সাধারণ থিওরিটাকে এক ধাক্কায় বাতিল করে দেয়। একটা খুব লজিক্যাল প্রশ্ন পুরো কেসের মোড় ঘুরিয়ে দিল। ঘরে কোনো সাপ নেই, সাপের ঢোকা বা বেরোনোর কোনো জায়গাও নেই, তাহলে ঈশানবাবুকে কিভাবে খুন করা হলো? এই প্রশ্নটাই কিন্তু প্রমাণ করে দেয় যে এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, এটা একটা মার্ডার। ব্যোমকেশের চোখ যে কতটা শার্প সেটা এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেয়। সাপের কামড় হলে শরীরে সাপের দুটো দাঁতে স্পষ্ট দাগ থাকার কথা, তাই তো? কিন্তু ঈশানবাবুর শরীরে ছিদ্র ছিল মাত্র একটা। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে বুঝে গেলেন ওটা কোনো সাপের দাঁতের দাগ নয়, ওটা আসলে একটা হাইপোডার্মিক সূচের দাগ।
মানে অত্যন্ত সুকৌশলে ইনজেকশনের মাধ্যমে মারাত্মক বিষ পুশ করে তাকে খুন করা হয়েছে। বডির আশপাশ থেকে আরও কিছু খুব অদ্ভুত ফিজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছিল। একটা চুরি যাওয়া ফাউন্টেন পেন, যেটার ভেতরে ওই গুপ্তধনের সাংকেতিক শ্লোকটা লুকোনো ছিল। 2 একটা ছেঁড়া ম্যাপ। আর 3 সবচেয়ে অদ্ভুত ক্লু, বাতাসে ভাসমান একটা খুব চেনা রাসায়নিক গন্ধ, আর মাটিতে পড়ে থাকা সামান্য একটু সাদা রঙের গুঁড়ো। বিশ্বাস করুন, এই সামান্য সাদা গুঁড়োটাই পুরো কেসের মোড় ঘুরিয়ে দেবার আসল চাবিকাঠি। পর্ব 5, তীক্ষ্ণ অনুমান। এবার আমরা একদম শেষ অঙ্কে চলে এসেছি। ব্যোমকেশের জিনিয়াস মাইন্ড এই সমস্ত ছড়ানো ছেটানো সূত্রগুলোকে কিভাবে এক সুতোয় গাঁথল সেটা দেখা যাক। খুনি কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ ছিল। খুনের রাতের সিকোয়েন্সটা ঠিক এরকম: প্রথমে অন্ধকারের নিঃশব্দে শিকারির পিছু নেওয়া, এরপর সুযোগ বুঝে হাইপোডার্মিক সূচ দিয়ে শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া, আর শেষে গুপ্তধনের হদিস থাকা ওই ফাউন্টেন প্যানটা চুরি করে পালানো। একদম পারফেক্ট মার্ডার প্ল্যান। আর এই মাস্টারমাইন্ড খুনিটি কে? আর কেউ নয়, স্বয়ং মুনিলাল। এই লোকটা সোনার লোভে এতটা অন্ধ আর বেপরোয়া হয়ে গিয়েছিল যে সে শুধু ঈশানবাবুকেই খুন করেনি, দুর্গের ওই রহস্যময় সাধু বাবাকেও খুন করেছিল। হ্যাঁ, সাধু বাবা আসলে ছিলেন ছদ্মবেশে থাকা রামকিশোরেরই আর এক ভাই, রামবিনোদ। মানে মুনিলাল এই গুপ্তধনের জন্য জোড়া খুন করেছে। আচ্ছা, খুনির পরিচয় তো ফাঁস হল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো এখনো থেকেই গেল। সিপাহী বিদ্রোহের সেই বিপুল পরিমাণ সোনার মোহর, যার জন্য এতগুলো প্রাণ চলে গেল, সেটা আসলে এত বছর ধরে লুকোনো ছিল কোথায়? এইখানেই আসল ম্যাজিক। মনে আছে ওই অদ্ভুত রাসায়নিক গন্ধ আর সাদা গুঁড়োর কথা? ওই সাদা গুঁড়োটা আসলে ছিল বোরাক্স বা সোহাগা। বিজ্ঞানের একটা খুব বেসিক নিয়ম হল, সোনার সাথে সোহাগা মিশিয়ে গলালে সোনার সেই চেনা হলদেটে উজ্জ্বলতা একদম নষ্ট হয়ে যায়। গলে যাওয়া সোনাকে তখন দেখতে হুবহু সাধারণ রুক্ষ পাথর বা কালচে মাটির তালের মতো লাগে। আর ঠিক এই সায়েন্টিফিক ট্রিকটাই পুরো গেম চেঞ্জ করে দিল। দুর্গের ঠিক মাঝখানে যে বিশাল শিবলিঙ্গটা ছিল, যাকে সবাই সাধারণ পাথর ভেবে পুজো করত, ওটা আসলে কোনো পাথরই নয়। ওটাই হলো সেই হারানো নিরেট সোনার গুপ্তধন। বোরাক্স বা সোহাগা দিয়ে রাসায়নিকভাবে ওই বিপুল সোনাকে স্রেফ পাথরের মতো ছদ্মবেশ পরিয়ে রাখা হয়েছিল। ওই সাংকেতিক শ্লোকের মোহনলাল মানে আসলে এই শিবলিঙ্গটাই। মানে ভাবা যায়, গুপ্তধন কোথাও মাটির নিচে পোতা ছিল না, সেটা দশকের পর দশক ধরে একদম সবার চোখের সামনে প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়েছিল। লোভ এবং বুদ্ধিমত্তার সংমিশ্রণ সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের জন্ম দেয়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই অনবদ্য সৃষ্টি শুধু যে একটা ক্রাইম সলভ করে তা নয়, এটা মানুষের সাইকোলজি নিয়ে একটা মারাত্মক সত্যি কথা বলে যায়। তীব্র লোভ যখন মানুষের তীক্ষ্ণ বুদ্ধির সাথে হাত মেলায়, তখন এমন এক মায়াজাল তৈরি হয় যা ভেদ করা সাধারণের কম্য নয়। কি মনে হয়, আমাদের চারপাশের জগতেও কি এমন অনেক সত্য ঠিক এই শিবলিঙ্গটার মতোই ছদ্মবেশে চোখের সামনে দাঁড়িয়ে নি? ভাববেন ব্যাপারটা। এই চিন্তার খোরাকটা দিয়েই আজকের রহস্যের ব্যবচ্ছেদ এখানেই শেষ করছি।